হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যোদ্ধার বক্স অফিস কালেকশন। তো আমি বারবার বলেছি এই সিনেমাটা দেখার সময় যে এই সিনেমাটা যথেষ্ট ভালো হয়েছে এবং এটা অনেক ভালো একটা বিজনেস ডিজার্ভ করে এবং নতুন প্রজন্মের যারা রয়েছে তাদের কাছে একটা ভালো বক্স অফিস আমরা প্রত্যেকে আশা করি। কিন্তু অডিয়েন্সের সাপোর্ট কিন্তু বিরাট পরিমাণে দরকার। কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে সেই সাপোর্ট জিনিসটা কিন্তু একদমই কোথাও গিয়ে হচ্ছে না। সিনেমাটা জাস্ট কিন্তু দর্শক কিন্তু পুরোপুরি কিন্তু রিজেক্ট করে দিয়েছে এবং এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। কারণ সিনেমাটা কিন্তু সত্যি ভালো হয়েছে এবং সিদ্ধার্থ মালহোত্রা কিন্তু একজন বলাতে পারে কিন্তু পুরোপুরি কিন্তু নেপোকেট একজন নয়, সে যথেষ্ট স্ট্রাগল করে কিন্তু ইন্ডাস্ট্রিতে এসছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই সমস্ত স্টারদের যারা ট্রাই করছে ভালো কিছু করার, ভালো অ্যাকশন হিরো হওয়ার চেষ্টা করছে, তো তাদের কাছে যদি এইভাবে নেগলেক্ট হতে থাকে তাহলে তারা কিভাবে ট্রাইটা করবে, সেটা একটা ব্যাপার কিন্তু। তো এই সিনেমার প্রথম দিনের কালেকশন খুব একটা ভালো হয়নি, আমি তো বলেইছিলাম 4 কোটির মধ্যে কালেকশন হবে। তো ডে টুতে আসা ছিল একটা বেটার বক্স অফিস আসবে, কারণ সিনেমাটার হোয়াট অফ মাউথ খুব ভালো ছিল। কিন্তু বলে রাখি, সেকেন্ডের রেসপন্স কিন্তু একদমই ভালো নয়। এখনো পর্যন্ত টিল ডেট মানে টিল টাইম যে টাইম অবধি ভিডিও করছি সেই টাইম অবধি কালেকশন হয়েছে মাত্র 3.59 কারোর। তো সব মিলে আমি ধরে নিচ্ছি আজকে রাত্রির পর্যন্ত সেটা হয়তো 5 কোটিতে গিয়ে পৌঁছবে। তো দুদিন মিলে কালেকশন কিন্তু দাঁড়াবে মাত্র 9 কোটি। আর রোববার দিনও খুব একটা গ্রোথ নেবে বলে মনে হচ্ছে না, কারণ অ্যাডভান্স বুকিং রোববারও কিন্তু কিছু আহামরি হয়নি। তো সিনেমাটা আমার মনে হচ্ছে বিরাট বড় একটা ডিজাস্টার হতে চলেছে, কারণ প্রথম 3 দিন ভালো বিজনেস হওয়াটা খুব দরকার ছিল। বেসিক্যালি শনিবার রোববার তো হওয়া খুব দরকার ছিল, শনিবার দিন পুরোপুরি মানে দর্শক রিজেক্ট করে দিয়েছে এবং রোববারও খুব বেশি কিছু আশা করার মতো বক্স অফিস আমার মনে হচ্ছে না হবে। তো এটা একটা সিদ্ধার্থ মালহোত্রার ক্যারিয়ারে আরও একটা বড় ফ্লপ আসতে চলেছে। কিন্তু এটা কিন্তু ফ্লপ হওয়ার মতো সিনেমা সত্যি কথা বলতে গেলে ছিল না, বেশ ভালো সিনেমা হয়েছে। এবং আমার তো ব্যক্তিগতভাবে তেরি বাতমে আসা উলঝে থেকে এই সিনেমাটা অনেক অনেক বেটার লেগেছিল। ওটা অত বেশি কালেকশন করলো কিন্তু এটা এতটা কম, সেটা সত্যি কথা বলতে গেলে মানে অডিয়েন্সের টেস্ট নিয়ে যথেষ্ট আমার মানে চিন্তা হচ্ছে এখন সত্যি কথা বলতে গেলে। যাই হোক, এটা নিয়ে আর বেশি কথা বলে লাভ নেই, তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই কিন্তু জানিও। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালকি 2898 নিয়ে। তো কালকে 2898 রিলিজ করতে চলেছিল 13ই মে এবং এটা আমরা 100% কনফার্ম ছিলাম যে ওই দিনই রিলিজ করতে চলেছে, মানে সরি 13ই মে না, 10ই মে এরম টাইম করে রিলিজ করার কথা ছিল। যেটা আমরা একদম 100% কনফার্ম ছিলাম যে ওই টাইম করেই মানে রিলিজ করতে চলে মানে রিলিজ করছি আর কি। কিন্তু এখন একটা বড় খবর সামনে আসছে যে তেলেগু রাজ্যে কিন্তু ওই সময় ইলেকশন চলবে। যেটুকু জানা যাচ্ছে তেলেগু রাজ্যে ওই টাইমটা পুরোপুরি ইলেকশনের টাইম এবং সাই ভাই সিনেমার বিজনেসে ক্ষতি হতে পারে। যে কারণে তারা কিন্তু প্ল্যানিং করছে রিলিজ ডেট পেছনের, এবং যে টাইমে আনার প্ল্যানিং তারা করেছিল মে মাসের ওই টাইমে কিন্তু আসছে না, খুব সম্ভবত পিছিয়ে গিয়ে হয়তো জুন জুলাই এরকম টাইমে হয়তো কিন্তু পোস্টপোন হয়ে যেতে পারে। তো এটা সিনেমাটার জন্য ভালো হয় না খারাপ হয় সেটা একটা দেখার ব্যাপার থাকবে, কারণ সিনেমাটা অলরেডি অনেকবার পোস্টপোন হয়েছে। তো স্যালারের মতো এই সিনেমাটাও কিন্তু বারবার পোস্টপোন হচ্ছে এবং যে সিনেমা এতবার পোস্টপোন হয় সেটার ক্ষেত্রে কিন্তু বক্স অফিসে একটা প্রবলেম হয়, এটা আমরা বারবার দেখে এসেছি। তো দেখা যাক ফাইনালি কি হয়, তবে সিদ্ধান্তটা সঠিক, কারণ ইলেকশনের টাইমে এলে সাইক ভাই বক্স অফিস ক্ষতিগ্রস্ত হবে, এই নিয়ে কোনো ডাউটই নেই। তো সেই হিসাবে তারা প্ল্যানিং করছে পিছনের। তো এই সিদ্ধান্তটা তোমাদের মধ্যে সঠিক না ভুল সিদ্ধান্ত অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানিও, তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই বলো। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বলিউডি স্ক্যাম নিয়ে। আমাদের বাংলা স্ক্যাম নিয়ে আমরা বহুবার কথা বলেছি, এবার যে সিনেমার সঙ্গে রণবীর কাপুর যুক্ত, যে সিনেমার সঙ্গে সাই পল্লবী যুক্ত, যে সিনেমার সঙ্গে রকিং স্টার ইয়াস যুক্ত, সানি দেওল যুক্ত, ববি দেওল যুক্ত, খোদ অমিতাভ বচ্চন যুক্ত, সেই সিনেমার সঙ্গে যদি এখন স্ক্যাম হয় তাহলে আপনি কি বলবেন? তাহলে আর বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে খিল্লি করে কি লাভ? বলিউডের মতো এত বড় একটা ইন্ডাস্ট্রি যেখানে রামায়ণের মতো কাজ নিয়ে সিনেমা হতে চলেছে, নিতেশ তিওয়ারির মতো একজন ডাইরেক্টর, তাদের সঙ্গে রীতিমতো স্ক্যাম হয়েছে। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন। তো এই সিনেমাটার বিরাট বাজেট, 600 কোটি টাকা কালেকশন করা হচ্ছে, রকিং স্টার ইয়াজ নাকি একাই 100 কোটি নিয়ে নিচ্ছে, ইত্যাদি নানা খবর নানা সময় বলা হয়েছে বিভিন্ন জনের তরফ থেকে। এখন যেটা জানা যাচ্ছে এই সিনেমাটা শুটিং শুরু হওয়ার কথা ছিল মার্চ মাসের একদম শেষ থেকেই। এখন যেটা খবর, এই সিনেমার দুজন মানে প্রডিউসার ছিল, আল্লু অরবিন্দ এবং তার সঙ্গে সঙ্গে ছিল হচ্ছে মধু মেন্টেনা। মধু মেন্টেনা এর আগে বহু বলিউডে বহু কাজ প্রডিউস করেছে, লাইক আমির খানের গজনি, এছাড়া আরও অনেক কাজ করেছে, তোমরা চিনবেও। তো এখন যেটা জানা যাচ্ছে মধু মেন্টেনা এই কাজটার সঙ্গে যুক্ত হতে চাইছে না, কোনো রকম টাকা সেই কাজে ঢালতে চাইছে না এবং সে কিন্তু পুরোপুরি এই প্রজেক্ট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, মানে এক কথায় প্রযোজক পালিয়েছে। এবার এই সিনেমার ক্ষেত্রে বেশিরভাগ টাকাটা দেওয়ার কথা ছিল হচ্ছে মধু মেন্টেনার। এবার স্বাভাবিকভাবেই তিনি যদি প্রজেক্ট থেকে বেরিয়ে যায় তাহলে এই মুহূর্তে নতুন প্রডিউসার খোঁজা, কারণ আল্লু অরবিন্দ কিন্তু সাউথের দিকটা সামলাবার ঠিক করেছিল, কারণ এটা তো প্যান ইন্ডিয়া মুভি। তো আল্লু অরবিন্দ সাউথের দিকটা দেখতো, কিন্তু মেন রিলিজ তো বলিউডে হবে। তো বলিউডের যে টাকা ঢালার যে ব্যাপারটা, সে এখান থেকে বেরিয়ে যাচ্ছে, মানে সে বলছে না আমি কাজটার সঙ্গে যুক্ত নই। তো এটা নিয়ে একটা বিরাট চাপ তৈরি হয়েছে, কারণ সব কিছু ঠিক ছিল, সবার সঙ্গে সমস্ত রকম পারিশ্রমিক নিয়ে কথা হয়ে গেছিলো, 3টে পার্টে আসবে, 2025 আনার প্ল্যানিং করছিল এবং হিউজ একটা অ্যামাউন্ট খরচ করার প্ল্যানিং ছিল। কিন্তু এই মুহূর্তে প্রডিউসার যদি নিজে চলে যায় তাহলে আর কি হবে? তো ইতিমধ্যে এটা নিয়ে জটিল একটা আলোচনা শুরু হয়েছে বলিউডে, কথাবার্তা চলছে, তো দেখা যাক ফাইনালি কি হয়। কিন্তু যদি এখন যদি এটা পিছিয়ে যায় তাহলে বিরাট বড় ব্যাপার। তো এটাই নিয়েই আমার সন্দেহ ছিল যে রামায়ণ নিয়ে এত কিছু বলা হচ্ছে, এ করবে কুম্ভকর্ণ, ওই করবে হ্যান ত্যান, আলটিমেটলি হবে তো? এটাই কিন্তু একটা বড় চিন্তার কারণ, না হলে কিন্তু মানে মুখ রক্ষা করা খুব লজ্জার একটা ব্যাপার হয়ে যাবে, কারণ এত এত বড় বড় নাম, রণবীর কাপুর নিজে ভিডিও করে বলেছে হ্যাঁ এটা হচ্ছে, সেখান থেকে যদি প্রডিউসার এইভাবে পালায়
তো স্বাভাবিকভাবেই এটা একটা বড় চিন্তার কারণ হয়ে যাচ্ছে কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রির কাছে। তো দেখা যাক ফাইনালি কি হয়, এটা একটা বিরাট বড় স্ক্যাম সত্যি কথা বলতে গেলে হয়েছে, এটা কাটিয়ে উঠতে টাইম লাগবে। তো দেখা যাক শেষ পর্যন্ত মধু মেন্টেনা রাজি হয় কিনা, এবং যদি রাজি হয় তাহলে হবে, নাহলে অন্য কোনো প্রডিউসারকে আনা যে বলবে যে চলো আমি এত কোটি টাকা খরচ করছি। কারণ মধু মেন্টেনা প্রথম থেকে বলেছে এই প্রজেক্টের জন্য আমি প্রচুর টাকা ঢালতে রাজি, সেই কারণে তারা এত কিছু প্ল্যানিং করেছে। এখন সে বলছে করবো না, তো এখন এরকম প্রডিউসার খোঁজা খুব মুশকিল যে এই কাজটার পেছনে একটা টাকা ঢালবে, কারণ খুব রিস্কি একটা প্রজেক্ট, এত বেশি টাকা করা। তো দেখা যাক ফাইনালি কি হয়, এটা একটা খুবই চিন্তার ব্যাপার। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো দেখো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো দেখো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।